আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 2 অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের। আমরা গত লেকচারে ডেটা ট্রান্সমিশন মেথড পর্যন্ত পড়েছিলাম। মেথডের মধ্যে সিরিয়াল মেথড এবং প্যারালাল মেথড ছিল। আজকে আমরা বলেছিলাম যে এই সিরিয়াল মেথডের প্রকারভেদ এবং বাকি বিষয়গুলো দেখব। সিরিয়াল মেথড যেটা ছিল সেইটা ছিল সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে তিন প্রকার। সো তিন প্রকারের মধ্যে এক প্রকারের নাম ছিল অ্যাসিনক্রোনাস। দ্বিতীয়ত ছিল সিনক্রোনাস এবং তিন নম্বর ছিল আইসোক্রোনাস। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সিরিয়াল মেথড যেটা সেটা সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে তিন প্রকার। সো প্রথম বিষয় একটু বোঝার চেষ্টা করি যে সিনক্রোনাইজেশন জিনিসটা বলতে কি বোঝায়। আচ্ছা, সাধারণত কোনো একটা ডেটা যখন আমরা ট্রান্সফার করি এক জায়গা থেকে অন্য জায়গায় বা ট্রান্সফার যখন হয় তখন সেটাকে মেইনলি সিনক্রোনাইজেশনের একটা রূপ বলা হয় বা বলা যায়। আর একটু যদি ডিপ এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, তোমরা যারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট সেভ করো, সাধারণত জিমেইলে তো কন্ট্যাক্ট সেভ করা যায়, তাই না? মোবাইলে সেভিং এর সময় অপশন থাকে জিমেইলে নাকি ফোন মেমোরিতে নাকি সিমে সেভ করবা। সো তখন যখন আমরা জিমেইলটাকে সেভ করি তো তখন জিমেইলের মধ্যে আমাদের মোবাইল থেকে আমার ডেটাগুলো জিমেইলের কাছে সিঙ্ক হয়ে যায়। তখন দেখবা এই যে ছোট একটা অপশন SYNC একটা তুমি অপশন দেখো, বা গুগলের সেটিংসে গেলে এই অপশনটা তোমাদের চোখে পড়বে। ফটো সিঙ্ক করে বা কন্ট্যাক্ট সিঙ্ক করে বা যে কোনো ধরনের ডেটা সিঙ্ক করতে পারে বা ক্যালেন্ডার সিঙ্ক করতে পারে। তো সিনক্রোনাইজেশন মানে ডেটাগুলোকে হয় প্রদান করা বা আনয়ন করা সার্ভার থেকে, এই ধরনের বিষয়টাকে বোঝানো হচ্ছে। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড যেটা ছিল সেই মেথডটাকে এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হচ্ছে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। সো এখানে অ্যাসিনক্রোনাস জিনিসটা কি, আমরা সিরিয়াল মেথডের ব্যাখ্যাটা কিন্তু এর আগেবার শিখেছিলাম যে সিরিয়াল মেথডের কাজ ছিল কি বিট বাই বিট ডেটা ট্রান্সফার করে, আর প্যারালাল মেথডের কাজ ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে সবগুলা বিট একসাথে সে প্যারালালি সে ট্রান্সফার করবে। এই দুটো ছিল মানে মেইন কনসেপ্ট আগের লেকচারের। তো আজকে যেটা দেখছি অ্যাসিনক্রোনাস। সো আমরা বোঝার সুবিধার্থে আমাদের মতো করে এক্সাম্পলগুলো দিয়ে বুঝবো, লেখা বা ব্যাখ্যাগুলোই হচ্ছে আমাদের এখানে প্রধান বিষয়। সো ধরো তুমি তোমার মোবাইল থেকে যদি একটা কে সেন্ড করতে চাও, মোবাইল বা কম্পিউটারের কথা চিন্তা করো, একটা কিবোর্ড থেকে তুমি যদি সেন্ড করতে চাও সেটা কিবোর্ড থেকে সরাসরি আমাদের মনিটরে চলে যায়, মনিটরে মানে সিপিইউ হয়ে মনিটরের কাছে যায়, দেন আমরা দেখতে পাই, তাই না? তো এখানে যখন ধরো এই জিনিসটা লিখবে, ধরো আমি লিখতে যাচ্ছি আলী, আমি এই কথাটা লিখতে যাচ্ছি। তো এখন প্রথমে যাবে তারপরে যাবে এল, তারপরে যাবে আই। আমি তো তিনটা টাইপ করব, তাই না? সো আমি প্রথমে একটার কথাই চিন্তা করি, ধরো আমি কে টাইপ করলাম। তো যখন আমি কে টাইপ করব এর জন্য তো আমার 8টা বিট আছে, তাই না? সো ধরো এখানে 8টা বিট আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা বিট আমরা ধরে নিলাম। ফর এন এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিই 8টা বিট। তো যেহেতু এর বিট হচ্ছে সমান হচ্ছে 0, এরপরে 5টা 1, 1 এর পরে 5টা 0, তারপরে একটা 1, এটা হচ্ছে এর 8টা বিট। তাহলে প্রথম বিট সে যাবে কি 0 দিয়ে সে যাওয়া শুরু করবে, তারপরে এই 1 থাকবে, তারপরে বাকি 5টা 0 থাকবে, লাস্টে একটা 1 থাকবে। ওকে, তার এই পাশে এবং এই পাশে আমি একটুখানি দুটা ঘর এক্সট্রা করে নিলাম। এখন খেয়াল করো, প্রথমবার আমি কি টাইপ করব তারপরের বার আমি টাইপ করব এল, তারপরের বার টাইপ করব আই। তো ধরো প্রথমবার আমি টাইপ করলাম, তো এখানে এসে পৌঁছাইলো। তারপরের বার ধরো আমি এল টাইপ করতে চাচ্ছি, তো যখন যাওয়া শেষ করবে তখনই তো এল যাবে, তাই না? নাকি এর আগে যাবে বা মাঝামাঝি সময় যাবে? এটা তো হবে না। তো এখন কখন যাওয়া শেষ করছে এইটা আমার ডিভাইস বুঝবে কি করে যে কখন যাওয়া শেষ হয়েছে? সো এই জন্য আমাদের এখানে একটা বা দুইটা, লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে বিটগুলো লিখছি, ধরো এটা 0 দিলাম, এটা 1 দিলাম, আমার ইচ্ছা মতো দিলাম আর কি। হ্যাঁ, সো এখানে এরপরে আমাদের দ্য নেক্সট বিট হবে হচ্ছে এল এর বিটটা। এটা হচ্ছে ধরো এর বিট ছিল, এরপরে ধরো আমার এল এর বিট দরকার। সো এল এর বিট আমি একটা র্যান্ডম বিট লিখে নিচ্ছি, 4টা 5টা 6টা 7টা 8টা র্যান্ডম বিট লিখে নিলাম। এখন যখন এর যাওয়া শেষ হবে তখনই হচ্ছে এল যাওয়া শুরু করবে। তো এল কখন যাবে? যখন এর যাওয়া শেষ হবে। সো এটা এল কিভাবে বুঝবে? সো এই জন্য এটা আইডেন্টিফাই করার জন্য একটা যে ক্যারেক্টার থাকে, এই ক্যারেক্টারের
দুইটা অংশ থাকে, মানে এর দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তার মেইন যে পার্টের মধ্যে এর যে বিটগুলো সেগুলো আছে, আরও দেখো দুই পাশে এক্সট্রা আমি হোয়াইট কালার দিয়ে ড্র করছি, রেড কালার দিয়ে লিখছি 01। সো এই যে দুইটা অংশ, এই দুইটার মধ্যে একটাকে বলা হয় স্টার্ট বিট এবং একটাকে বলা হয় স্টপ বিট। ওকে, সো যখন এ যাওয়া শুরু করবে সে তার স্টার্ট বিট দিয়ে যাওয়া শুরু করবে এবং শেষ করবে তার স্টপ বিট দিয়ে। তো যখন এল দেখতে পাবে যে এর স্টপ বিট চলে আসছে, তখন সে আবার কি করবে, তারও একটা স্টার্ট বিট বা দুইটা স্টার্ট বিট থাকবে, একটা বা দুটো স্টপ বিট থাকবে, তখন সেও কি তার স্টার্ট এবং স্টপ বিট দিয়ে যাওয়া শেষ এবং শুরু করবে। সো এই হচ্ছে মেইন প্রসেস। মানে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে ডেটাগুলো বিট বাই বিট, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সফার করে। ভালো করে শুনো কি বলছি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টার যাবে তারপরে আরেকটা ক্যারেক্টার যাবে, এই একের পর এক যে ক্যারেক্টার যাওয়ার পদ্ধতি, এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি, যেটা আমরা খুব ভালো করে দেখতে পাই আমাদের কিবোর্ড থেকে। যখন আমরা কিছু টাইপ করি সেটা আমাদের কম্পিউটারে যে পৌঁছায়, পরে পরেরটা টাইপ করলে পরেরটা যেয়ে পৌঁছায়, মানে এটা হচ্ছে একের পর এক যাবে, একটার মধ্যে আরেকটা যেতে পারবে না বা দুইটা একসাথে যেতে পারবে না। সো এটা ছিল অ্যাসিনক্রোনাস পদ্ধতি। এবং এটা কিভাবে আমরা এক্সপ্লেইন করব, এই পদ্ধতিতে একটা বা দুটো স্টার্ট বিট থাকে এবং একই রকম একটা বা দুইটা স্টপ বিট থাকে, যেটা দ্বারা আমরা সাধারণত একটা ক্যারেক্টার যখন সেন্ড হয় তার যাওয়ার পরে পরবর্তী ক্যারেক্টার যাওয়ার শুরুর সময়টা নির্ধারণ করতে পারি। ওকে, সো এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি। এটাকে বুঝতে পেরেছো তোমরা? আমাকে একটু বলো। ওকে, দেন আমরা পরের পদ্ধতিটাতে, আচ্ছা আমি লাস্টে এটাকে একটু রিপিট করব, আমি আগে সিনক্রোনাসটা বলি দেন দুইটাকে একসাথে আবার রিপিট করে বলছি। আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি, ধরো তুমি এক্সাম্পলের স্বার্থে আমরা এক্সাম্পলগুলো দিচ্ছি বোঝার সুবিধার্থে। সো এখানে এই এক্সাম্পলগুলো প্রয়োজন, মানে এই কনটেক্সটটা মনে রাখার জন্য। ধরো তুমি এখান থেকে কাউকে একটা মেসেজ সেন্ড করবা। সো এই মেসেজের মধ্যে ধরো তুমি কাউকে লিখছো আই লাভ বাংলাদেশ। সো এখন ধরো তুমি এই জিনিসটাকে কাউকে পাঠাইতে চাচ্ছ। এখন এই লেখাটা তোমার মোবাইলে তুমি টাইপ করেছো বা কম্পিউটার দিয়ে তুমি টাইপ করেছো, দেন তুমি সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড হবে। এখন খেয়াল করো এখানে কি আর একটা ক্যারেক্টার আছে? এখানে ক্যারেক্টার কয়টা? তো সবাই হয়তো কাউন্ট করবা, এখানে আছে 4টা, একটা 5টা, 6টা, 7টা ক্যারেক্টার, কিন্তু না, এখানে টোটাল আছে 9টা ক্যারেক্টার। কি হবে, আয়ের পরে একটা স্পেস আছে, লাভের পরে একটা স্পেস আছে। ওকে, তো সব মিলে আমাদের এখানে 9টা ক্যারেক্টার আছে। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে যেখানে সবগুলো ক্যারেক্টার একসাথে ট্রান্সফার হবে। ওকে, সো এখানে যখন আমরা ট্রান্সফার করতে চাইবো, আগেরটা যেমন ছিল একটা লিখলে একটা যায়, সো যেমন আমি কম্পিউটার কিবোর্ড দিয়ে লিখলে একটা যায়, আর এখানে হচ্ছে সবগুলো একসাথে লিখে দেন সেন্ড করলে আরেক মোবাইলে বা আরেকটা ডিভাইসে যাবে। এটা হচ্ছে সিনক্রোনাস সিস্টেম। সো এখানে আমি সবগুলো ক্যারেক্টার লিখলাম, এখন সেন্ড করলে দেন সে যাবে। বাট প্রবলেম হচ্ছে যখন তারা যাবে তখন কি এই ক্যারেক্টারগুলো আগে পরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কোনো ডেটা হারিয়ে যাবে কিনা, লাইক বিডিটা হারিয়ে গেল বা ইটা হারিয়ে গেল, এরকম কি হবে কিনা? এরকমও হবে না। এইখানে যাওয়া শুরু করতে স্টার্ট বিট দিয়ে, যাওয়া শেষ করতে স্টপ বিট দিয়ে। আর এইখানে প্রসেসটা হচ্ছে, আমরা যদি একটু ড্র করে দেখাই, তোমরা কি অলিম্পিক গেমস দেখছো কখনো? অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখো নাই মনে হয় না? আচ্ছা, সো আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিই। ধরো অলিম্পিকে তো বিভিন্ন টিম বিভিন্ন দেশ থেকে যায়, তাই না? তো তারা যখন যায় তাদের প্রথমে যাওয়ার, মানে যখন এন্ট্রি নেওয়ার প্রসেসটা কেমন হয় একটু খেয়াল করো। প্রথমে ধরো তাদের একজন ফ্ল্যাগ থাকে, তারপর হচ্ছে তাদের ভলেন্টিয়ার বা তাদের কোচ থাকে। ওকে, ধরো এটা ভলেন্টিয়ার বা কোচ। আচ্ছা, তারপরে আবার মাঝখানে থেকে টিমমেট যারা আছে তারা থাকে, তারপরে আবার সেই ভলেন্টিয়ার টিমটা বা কোচ টিমটা থাকবে, তারপরে শেষে যে তাদের একটা আবার ফ্ল্যাগ থাকে। সো এইভাবে একের পর এক টিম উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে তারা এন্ট্রি নেয়। ওকে, সো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা এরকমই। যখন এরকম একটা ব্লক, এটাকে আমরা ব্লক বলবো, যেখানে এখানে ছিল একটা ক্যারেক্টার একের পর এক যেত। আমি এটাকে একটু মুছে দিই তাহলে তোমাদের হয়তো বুঝতে আরেকটু ইজি হবে। আমি এ লিখলাম, সিরিয়ালি লিখি, এরপরে ধরো এল যাবে, তারপরে আই যাবে। ওকে, সিরিয়ালি লিখলাম। আর এখানে হচ্ছে সবগুলো একসাথে আছে, সবগুলো একসাথে যেহেতু যাবে, তো তাদের আগে পরে যাওয়ার যেন না হয়, একসাথে যেন যায়, তখন তাদেরকে একটা ব্লক বলে। ওকে, এটাকে বলা হচ্ছে একটা ব্লক। সো এই ব্লকটা যখন যেতে চাইবে, তখন তাদেরও অলিম্পিক গেমসের মতো ঠিক এই ব্লকের জন্য একটা ফ্ল্যাগ থাকবে। প্রথমে একটা ফ্ল্যাগ থাকে,
তারপরে থাকে কন্ট্রোল ফিল্ড, ওকে সিএফ লিখেছি কন্ট্রোল ফিল্ড। এই মাঝখানে কি থাকে, ডেটা থাকে বা ডেটা ফিল্ড থাকে তার মাঝখানে, তারপরে আবার একটা কন্ট্রোল ফিল্ড থাকে, তারপর শেষে আরেকটা ফ্ল্যাগ থাকে, ঠিক অলিম্পিক গেমসের মতো, প্রথমে ফ্ল্যাগ, তারপরে ধরো কোচ, তারপরে টিমমেট বা যে প্লেয়াররা, তারপরে আবার কন্ট্রোল ফিল্ড বা কোচ, তারপরে আবার শেষে ফ্ল্যাগ। একই রকম ভাবে একটা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন যখন যায় তারাও ঠিক এই সিকোয়েন্সেই তারা ট্রান্সফার হয়। এই সিকোয়েন্সে গেলে দেন তারপরে যে এখানে বাকি যে ডেটাটা ছিল, মানে যে ডেটাটা আমরা লিখেছি সেই ডেটাটাই আবার এখানে যে একই রকমভাবে প্রদর্শিত হয় তার ডিসপ্লেতে। তাহলে দেখো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস এই দুইটার মধ্যে আমরা মেইন কনসেপ্টটা কি বুঝতে পারলাম। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে হচ্ছে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার করে, ওকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে অক্ষরের পর অক্ষর যাবে, এবং এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য স্টার্ট বিট এবং স্টপ বিট থাকবে, এবং তারা স্টার্ট বিট দিয়ে যাওয়া শুরু করবে, স্টপ বিট দিয়ে যাওয়া শেষ করবে, এবং সেখানে পরবর্তী ক্যারেক্টার যখন যেতে চাইবে সে তার আগের যে ক্যারেক্টারটা গিয়েছে তার স্টপ বিট যদি পায় দেন সে যাওয়া শুরু করবে, সেও যাওয়া শুরু করবে কি তার নিজস্ব যে স্টার্ট বিট সেটা দিয়ে যাওয়া শুরু করবে। এইভাবেই একের পর এক ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আর সিনক্রোনাস হচ্ছে যখন আমি সবগুলা ডেটা লিখে ফেলছি, আমরা যখন লিখি কম্পিউটার বা কিবোর্ড থেকে যখন লিখি তখন এটা অ্যাসিনক্রোনাসই হয়, আর যখন লেখাগুলো জমা হয়ে যায় তখন তো হয় সিনক্রোনাস, সবগুলো একসাথে হয়ে যায়, দেন আমি সেন্ড করলে সেন্ড হয়, দেন তখন আবার এই সবগুলা ক্যারেক্টার একসাথে মিলে তৈরি করে একটা ব্লক, এই ব্লকের ডেটাগুলো একটা ফ্ল্যাগ, কন্ট্রোল ফিল্ড, ডেটা ফিল্ড, আবার কন্ট্রোল ফিল্ড, দেন ফ্ল্যাগ দিয়ে একটা ব্লক সেন্ড হয়। এভাবে একের পর এক ব্লক সে চাইলে সেন্ড করতে পারবে। সো মেনলি এই ব্লকের মধ্যে কোশ্চেন হচ্ছে কতগুলো ক্যারেক্টার একসাথে থাকতে পারবে। সো এখানে লিমিট হচ্ছে তারা একসাথে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারবে, 80 to 132 ক্যারেক্টার একসাথে থাকতে পারবে, এটা হচ্ছে তার লিমিট, ওকে। সো এইগুলো আমাদের বেসিক বিষয় যে কিভাবে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ডেটাকে ট্রান্সমিট করে। সো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে আমি মেইন যে মেজর যে পার্থক্য সেটা আমি মোটামুটি বললাম। এটাকে আমরা বলতে পারি ব্লক বাই ব্লক, আর এর উপরটা ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওকে। আচ্ছা, দিয়ে আসবো আমরা আইসোক্রোনাস। সো আইসোক্রোনাস যেটা ট্রান্সমিশনটা হচ্ছে কম্বিনেশন ফরম্যাট, মানে যেখানে অ্যাসিনক্রোনাসও থাকে এবং সিনক্রোনাসও থাকে, দুইটা একসাথে মিলে যেটা হয় সেটা হচ্ছে আইসোক্রোনাস। সো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তুমি তোমার কোনো একটা বন্ধুকে বা তোমার কোনো বন্ধু তোমাকে 3টা মেসেজ পাঠাচ্ছে। সো 3টা মেসেজ যদি পরপর তোমার ফোনে আসে তাহলে কয়বার রিংটোন বাজবে? ডেফিনেটলি 3বার রিংটোন বাজবে, মেসেজিং যে টোন সেটা 3বারই বাজবে যেহেতু 3টা মেসেজ এসছে। তাহলে এইখানে যখন মেসেজগুলো আসে তখন খেয়াল করো এই এক একটা মেসেজ কি এক একটা ব্লক, রাইট? প্রতিটা মেসেজ হচ্ছে এক একটা ব্লক। এই প্রত্যেকটা ব্লক সে একসাথে যখন সেন্ড করে, মানে একের পর এক যখন সে সেন্ড করতেছে, তখন আমাদের রিসিভ করছি কি, আমরা রিসিভ করছি কিন্তু ব্লক। দেখো অ্যাসিনক্রোনাসের কি কাজ ছিল, একের পর এক যাবে, রাইট? একটা ক্যারেক্টার পরে আরেকটা ক্যারেক্টার যাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সো সিস্টেমটা কি আমার ছিল একের পর এক, আর সিনক্রোনাসে ছিল কি ব্লক যাবে, একটা ব্লক কমপ্লিট একটা ব্লক যাবে, সেটা হচ্ছে সিনক্রোনাস। আইসোক্রোনাসে খেয়াল করো আমি পাঠাচ্ছি হচ্ছে ব্লক, মানে কি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের যে সিস্টেম ছিল বা যে কন্টেন্ট ছিল সেগুলো পাঠাচ্ছি, একটা ব্লক পাঠাচ্ছি কোন পদ্ধতিতে, একের পর এক ব্লক পাঠাচ্ছি, তাই না? সো একের পর এক হয়ে যাওয়ার অর্থ কি, অ্যাসিনক্রোনাস। সো এই দুইটা ঘটনা যখন একসাথে ঘটে সেটাকে আমরা বলছি আইসোক্রোনাস সিস্টেম, মানে যেখানে ব্লকগুলো একের পর এক সেন্ড হবে বা স্থানান্তরিত হবে সেটাকে বলা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, ওকে। সো এইগুলো আমাদের 3টা মেথড, অ্যাসিনক্রোনাসে ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাসে ছিল ব্লক বাই ব্লক, এবং আইসোক্রোনাসে হচ্ছে দুইটা একত্রে সম্মিলিতভাবে ডেটা ট্রান্সমিশন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে আইসোক্রোনাস। দেন এখন বলো এখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি তাহলে কারো কোনো প্রবলেম নেই। দেন আমরা তাহলে পরের টপিকসে একটু যাব। আইসোক্রোনাস সিস্টেমের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পাবো, সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন দক্ষতা। ইংলিশে লিখতে হবে এফিসিয়েন্সি অফ ডেটা ট্রান্সমিশন, আর বাংলায় হচ্ছে ডেটা ট্রান্সমিশন দক্ষতা। যেহেতু আমরা বাংলা ভার্সনে ক্লাস নিচ্ছি সেহেতু আমাদের বাংলায় লেখাটাই ভালো, ট্রান্সমিশন দক্ষতা। আচ্ছা, সো ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ধরো তুমি একটা জেনারেটর ইউজ করো বাসায়। সো জেনারেটরে তুমি 1 লিটার তেল দিলে 1 ঘন্টা চলার কথা, কিন্তু সে এক ঘন্টা চলে না, সে ধরো 40 মিনিট চলে। সো 20 মিনিট তুমি যে মানে পরিপূর্ণ যে এটার ক্ষমতা সেটা তুমি পাও না, কারণ আমরা তো জানি যে
সবকিছু বিভিন্ন রূপে, শক্তি শুধুমাত্র ট্রান্সফার হয় এক পদ্ধতি বা এক রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হয়, তাই না? সো যখন আমরা জেনারেটরটা দেই তখন এটা কিছু শব্দ শক্তিতে রূপান্তরিত করে, কিছু তাপ শক্তিতে রূপান্তরিত করে, হ্যাঁ। সো কিছু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সেই তেলটা। সো ফাইনালি যেটা যে পৌঁছায় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, এবং যেটা আমাদের দরকার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে তো নিউটনের সূত্র মতে যে শক্তির কোনো ধ্বংস নেই, কোনো সৃষ্টি নেই, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে আমরা যখন জেনারেটর দিলাম হচ্ছে 1 লিটার তেল, জ্বলার কথা ছিল 1 ঘন্টা, কিন্তু সে জ্বললো 40 মিনিট, তাহলে আমাদের কিছু লস আছে না? সো সে যতটুকু সে চলতে পারে সেটাই তো তার দক্ষতা, আর যেটা সে হারিয়ে ফেলে সেটা তো তার লস, রাইট? সো আমরাও যখন ডেটাকে ট্রান্সমিট করি, ডেটাকে সেন্ড করি, তখন তার একটা দক্ষতা আছে। তোমরা বেশিরভাগ সময় এটা হয়তো খেয়াল করবে, অডিও কলে বা ভিডিও কলে কথা বললে কথা আটকে যায় বা কথা ড্রপ হয়, কথা কেটে যায়, হ্যাঁ। সো এই জিনিসটা কি, এটা মেনলি ডেটা ট্রান্সমিশন লস। ডেটা যাওয়ার সময় যে ডেটাটা সে হারিয়ে ফেলে বা হারিয়ে যায় সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন লস। সো আমাদের এই দক্ষতাটা বের করতে হবে যে হারিয়ে যাওয়ার পরে কতটুকু ডেটা এসে পৌঁছায়। সো এটার জন্য একটা সূত্রতা আছে। সো সূত্রটা হচ্ছে এই যে চিহ্নটা এনের মতো, একটু লম্বা এনের মতো, এটাকে বলা হয় ইটা। এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন দক্ষতা, বোঝানো হয় ইটা দ্বারা। সো ইটা ইজ ইকুয়ালস টু, উপরে হবে প্রকৃত ডেটা, নিচে হবে মোট ডেটা ইনটু হবে 100%। এটা হচ্ছে তার সূত্র, যেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়ের সূত্র। প্রকৃত ডেটা বাই মোট ডেটা ইনটু হবে 100%। এখন ধরো আমি তোমাকে বললাম যে একটা কম্পিউটার বা একটা মোবাইল থেকে আমরা আরেকটা মোবাইলে যখন ডেটা ট্রান্সফার করছি, এখান থেকে ধরো আমার প্রকৃত ডেটা ছিল 10 MB বা 10 KB, এখানে এসে পৌঁছাইছে 7 KB। তাহলে এটা ডেটা ট্রান্সমিশন দক্ষতা কতটুকু এটা নির্ণয় করতে বললাম। তাহলে খুবই সিম্পল, তুমি প্রকৃত ডেটা নিয়ে যাবা উপরে, প্রকৃত ডেটা হচ্ছে 7 KB যেটা পৌঁছিয়েছে। সো আমি লিখলাম এখানে 7 KB, আর আমি মোট সেন্ড করেছিলাম 10 KB, নিচে লিখে দিলাম 10 KB ইন্টু 100%, এটা করবা। সো 100% করলে এখানে ক্যালকুলেটরে তুমি এখানে 70% পাবা। ওকে, সো এইভাবে তুমি চাইলে প্রকৃত ডেটা ইন্টু মোট ডেটাকে ভাগ করে গুণ করবে 100 দ্বারা, তাহলে তোমার মোট যে পার্সেন্টেজ বা ডেটা ট্রান্সমিশন দক্ষতা সেটা বের হয়ে যাবে। এটা কি এই ডিভাইসের ডেটা ট্রান্সফারের দক্ষতা বা তার যে মেইন যে এফিসিয়েন্সি সেটাকেই প্রকাশ করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা যে সবসময় এরকম সলিড 2টা কেবিতে পাবে এমন না, এমন নাও হতে পারে। তখন আমরা কিভাবে কাজ করব? আমরা একটা বিট বাইটের হিসাব কিন্তু দেখেছিলাম, তোমরা মনে করতে পারো কি না? আমরা বলেছিলাম যে 8 বিট ইজ ইকুয়ালস টু 1 বাইট, রাইট? এরকম 1024 বাইট মিলে হয় 1 কিলো বাইট, এরকম 1024 কিলো বাইট মিলে হয় 1 মেগাবাইট, আবার এরকম 1024 মেগাবাইট মিলে হয় 1 গিগাবাইট। এগুলো সব 3.1 এর প্রথম দিকে আছে এবং আমার 3.1 এর লেকচার নাম্বার 1-এ আছে, এগুলো আমি পড়িয়েছিলাম। আচ্ছা, এখন এটার সাথে আমি নতুন একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। এটা কিন্তু ছিল কমপ্লিটলি বিটের হিসাব, তাই না? সো এখন আমরা যদি দেখি যে বিট এবং বাইটের হিসাব, বিট থেকে 8 বিট থেকে কিন্তু বাইটে চলে গেছে, এরপর কিলো বাইট, মেগাবাইট সবগুলো কিন্তু বাইটে আছে, বিটে কিন্তু আর নাই। এখন যদি আমি বলি শুধু কমপ্লিট বিটে হিসাব করব, তাহলে হিসাবটা কেমন হবে? হিসাবটা তাহলে দেখো, যেমন আমি যদি বলি 1 কেজিতে কত গ্রাম থাকে, 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, 1 কেজি হয়, 1000 মিলিলিটারে কি হয়, 1 লিটার হয়। এরকম ভাবেই 1000 বিট। সো এখানে আমাদের 1000 বিট সমান সমান হচ্ছে 1 কিলো বিট। দেখো এটা ছোট হাতের বিট। আবার এরকম 1000 কিলো বিট মিলে হচ্ছে 1 মেগাবিট। আবার এরকম 1000 মেগাবিট মিলে হচ্ছে 1 গিগাবিট। দেখো এখানে কিন্তু বাইটের হিসাবে যখন চলে গিয়েছিলাম তখন কিন্তু 1024-এ ছিল পরিমাপগুলো, সবগুলো কিন্তু বাইট, কিলো বাইট, মেগাবাইট। আর এখানে যখন শুধুমাত্র বিটের হিসাবে আমরা আছি তখন কিন্তু সবগুলা তোমার কিলো বিট, মেগাবিট, গিগাবিট এইটার মধ্যে আসছে। সো তোমাকে যদি আমি বলি যে কোনো একটা ডিভাইস থেকে ডেটা ট্রান্সফার হচ্ছে 5 মেগাবিট ডেটা এবং এখানে পৌঁছেছে 3016, বললাম 3016 কিলোবিট ডেটা পৌঁছেছে। এখন আমি বললাম যে তাহলে এইটার এফিসিয়েন্সি কত? এখন খেয়াল করো, আমার কিন্তু দুইটা ইউনিট বা দুইটা একক কিন্তু এক নাই, একটা আছে মেগাবিটে, একটা আছে কিলোবিটে। তাহলে এই সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা ইউনিটে ট্রান্সফার করতে হবে।
তো আমি দুইটাকে কি করব, দুইটাকে আমি বিটে নিয়ে যেতে পারি অথবা দুইটাকে আমরা কেবিতে নিয়ে যেতে পারি। সো আমি প্রেফার করব দুইটাকে একদম মেইন যে একক বিটে নিয়ে যাও, বিটে নিয়ে গেলে তোমার জন্য কাজটা ইজিয়ার হবে। তাহলে আমি এখানে ইটা আসি, ইটা ইজ ইকুয়ালস টু, আমি প্রথমে এটাকে এমবি কে বিটে নিয়ে যাব। সো বিটে কিভাবে নিব এটা হচ্ছে কথা। আমার মেইন কি ছিল 5 এমবি, তাহলে 5 গুণ, খেয়াল করো এই চার্টটা খেয়াল করো, এই যে পরের যে এই যে চার্টটা, এই চার্টটা খেয়াল করো, এখানে কি আমার ডেটাটা আছে কোথায়, এই জায়গায় এমবি এই জায়গায় আছে, এই অংশে আমার ডেটাটা আছে। তো আমি যেতে চাচ্ছি কোথায়, এই অংশে যেতে চাচ্ছি। তাহলে আমি যতবার পিছনের দিকে যাব এবং মাঝখানে যাদেরকে পাবো তাদের দিয়ে গুণ করব। খেয়াল করছো, আমি এখান থেকে পিছনে আসবো, এদেরকে দিয়ে গুণ করব। তাহলে 5 গুণ হবে কত, এইখানে একটা 1000 পাচ্ছি, 1000 দ্বারা গুণ করি, গুণ এখানে একটা 1 পাচ্ছি, 1 দরকার নেই, 1 দ্বারা গুণ করলে তো যা আছে তাই হয়। আবার পিছনে যাব, এখানে আরেকটা 1000 পেয়েছি, সো আমরা এই 1000টা দ্বারা গুণ করি। সো যতগুলো জিনিস পাচ্ছি পিছনে যেতে যেতে তাদেরকে দিয়ে গুণ করেছি। আবার এখানে ছিল কত 3016 কেবি, সো আমি 3016 লিখলাম, ইনটু কেবি আছে, মানে আমরা এই জায়গায় পেয়েছি তাই না, এই জায়গায় আছে। সো যদি এই জায়গায় থাকে, আমি এখান থেকে যদি পিছনে যাই তাহলে কোথায় যাব, এখানে যাব। সো এখানে কি 1000 রয়েছে, সো আমি এটা দ্বারা 1000কে গুণ করবো। সো গুণ করলে আমার যে রেজাল্ট আসবে সেটাকে আমি 100% দ্বারা গুণ করলে আমার টোটাল রেজাল্টটা চলে আসবে। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড ম্যাথ। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট ম্যাথ, পরটা গেল আমাদের সেকেন্ড ম্যাথ। আমরা আরেকটা ম্যাথ দেখবো। সো আরেকটা ম্যাথের এক্সাম্পল হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম ডেটা ছিল এখানে, ম্যাথের নাম্বারিং গুলো করে দিই না, এটা 1 নাম্বার ম্যাথ ছিল, এটা 2 নাম্বার, আমি 3 নাম্বার আরেকটা ম্যাথ দেখাচ্ছি। সো এখানে ধরো আমি বললাম যে তোমার যে ডেটাটা, এটা ছিল সে ফর এক্সাম্পল 10 মেগাবাইট ডেটা, এবং ডেটা ট্রান্সফারের পর ডেটাটা পৌঁছেছে ধরো 216 কিলোবাইট ডেটা পৌঁছেছে। ওকে, সো এখন আমি কিভাবে ডেটাকে এই হিসাবটা করব। সো এই হিসাবটাও কিন্তু খুবই সিম্পল, হ্যাঁ। সো এটা নিয়ে খুব টেনশনের কোনো কারণ নাই, খুবই সিম্পল হিসাব নিকাশ। দেখো আমরা জাস্ট আগের মতো করে হিসাবটা টানবো। আমি ইটা ইকুয়ালস টু লিখবো, প্রকৃত ডেটা কত ছিল আমাদের, আচ্ছা এটা কিন্তু আমাদের উল্টো হয়ে গেছে, হ্যাঁ আমাদের পৌঁছে এসে হচ্ছে, এটা একটু ঠিক করতে হবে। প্রকৃত ডেটা হচ্ছে কম আর মোট ডেটা হচ্ছে বেশি, সো মোট ডেটাটা নিচে থাকবে, প্রকৃত ডেটা উপরে থাকবে, তোমরা কেউ বলো নাই। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করো, সো এখানে হচ্ছে 10 মেগাবাইট হচ্ছে আমার মোট ডেটা, আর পৌঁছেছে 216 কেবি, এটা হচ্ছে প্রকৃত ডেটা। তাহলে এটার হিসাব যদি আমরা করি, তাহলে প্রকৃত মোট ডেটা 10 এমবি, এটা নিচে থাকবে, তাহলে 10 যাই, 10 লিখি, ইনটু, এখন খেয়াল করো আমি কোথায় আছি, আমি তো দুই ইউনিটে, আমি এক ইউনিটে যেতে চাই, মানে আমরা বিটে যেতে চাই। তাহলে আমরা এখানে আসি হচ্ছে তোমার এই অংশে, এমবিতে, এই অংশে আমরা আছি, এখান থেকে আমরা বিটে যাব। সো আমি যতবার পিছন, মানে যে এখানে যেতে চাই, যে যাওয়ার জন্য যত কিছু পাবো তাদেরকে গুণ করব, তাহলেই হবে। সো আমি এখান থেকে প্রথমে পাচ্ছি 1024, তাহলে 10 গুণ 1024 গুণ, আমি আবার পিছিয়ে গেলে 1 পাবো, 1 দরকার নাই, আবার আমি এখানে পাচ্ছি 1024, সো আমি আবার 1024 নিচ্ছি, গুণ, আমি আবার 1 পাচ্ছি, 1 তো লিখলেও লাভ নেই, না লিখলেও লাভ নেই, সেটা বাদ। এরপর আমি পাচ্ছি 8, সো ইন্টু 8, এটা করলে আমার যে মানটা আসবে এটা বিটে আসবে। ওকে, কজ আমি বিটের দিকে গেছি। আচ্ছা, আর উপরে যেটা ছিল 216 কেবি, সো আমি যদি এখান থেকে বিটে যেতে চাই তাহলে কি করব, লিখবো 216 গুণ, আমি ছিলাম কেবিতে, এবার যাবো বিটে, তাহলে পিছনে গেলে একবার পাচ্ছি 1024, সো এটা লিখে 1024 গুণ, পাচ্ছি 1 দরকার নেই, এরপর আবার পাচ্ছি 8, সো ইন্টু 8। সো তুমি যদি মনে করো যে না আমি তাহলে কেবিতে যে থেকে যাব, যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে জাস্ট 1024 দ্বারা গুণ করলেই, 10কে একবার গুণ করলেই তুমি কেবিতে থাকতে পারবা, তাহলে উপরেরটার দরকার নেই বিটে নেওয়ার। আর দুইটাকে যদি বিটে নিতে চাও, তাহলে যতবার পিছনে যাবে ততবার তুমি যা যা পাবা তাদেরকে দ্বারা গুণ করবা, সেটাই রেজাল্টটা চলে আসবে। সো ইন্টু 100% করলে আমাদের আলটিমেট যে অ্যান্সার সেটা কিন্তু চলে আসবে। এটা ক্যালকুলেটরের কাজ, ক্যালকুলেটর করবা, অ্যান্সারটা চলে আসবে। সো এই গেল আমাদের টোটাল যে বিষয়, সেটা যে কিভাবে ডেটা ট্রান্সমিশনের যে দক্ষতা সেটা নির্ণয় করতে হয়। এই ক্যালকুলেশনগুলো বাসায় করবা, বাসায় করে এগুলো অ্যান্সারটা বসায় নিবা। আচ্ছা এইটা কি বুঝতে পেরেছো, এখান থেকে কোনো প্রবলেম আছে তোমাদের? আচ্ছা হোপফুলি কারো কোনো প্রবলেম নাই। দেন আমরা পরের টপিকসে মুভ করব, ডেটা ট্রান্সমিশনের মোড। ডেটা ট্রান্সমিশন মোড। ওকে, মোডগুলো কি কি হয় সেটা দেখি। 1 নাম্বার মোড হয় হচ্ছে সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স। 2 নাম্বার হয় হচ্ছে হাফ ডুপ্লেক্স।
3 নাম্বার হবে হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই টপিকসটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব। খুবই সিম্পল, দেখো 1-2 লাইনে এগুলো ব্যাখ্যা করা যায়। যদি এই একটা ডিভাইস এবং এখানে ধর আরেকটা ডিভাইস, এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, যদি শুধুমাত্র সেন্ডার থেকে রিসিভারের দিকে যায় তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স, মানে একদম সরল কাজ, পিছনে আসবে না, শুধু সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে। যেমন আমাদের টেলিভিশন, এক জায়গা থেকে ডেটা শুধু আমাদের কাছে আসে, আমরা কিছু বলতে পারি না, এটা হচ্ছে সিমপ্লেক্স। দ্বিতীয় হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের কাজ হচ্ছে সেন্ডও করতে পারবে, রিসিভও করতে পারবে, দুইটাই হবে। যেমন ডেটাটা একবার সেন্ড হবে, একবার রিসিভ হবে, দুই দিকেই হবে, তবে একসাথে হবে না, একবার সেন্ড একবার রিসিভ। যেমন ওয়াকি টকি বলতে পারো, ওয়াকি টকি তোমরা দেখে থাকলে দেখবা একবার সেন্ড হয় একবার রিসিভ হয়। আমরা যে মোবাইলে মেসেঞ্জার দিয়ে মেসেজ করি, একবার সেন্ড হয় একবার রিসিভ হয়, তাই না? একসাথে কিন্তু দুইটা মেসেজ শো করে না সমানে সমানে, একটা উপর একটা নিচে থাকে, মানে একটা সেন্ড একটা রিসিভ। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স বুঝাই যাচ্ছে নাম শুনে যে একই সাথে সেন্ড এবং রিসিভ হবে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। যেমন আমরা মোবাইল ফোনে যখন কমিউনিকেট করি তখন আমরা কি একই সাথে ডেটাটাকে সেন্ডও করি এবং রিসিভও করি, এটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে, সো এই তিনজনের মধ্যে তোমরা বলো তো শুধুমাত্র ডেটা সেন্ড করে কে? সিমপ্লেক্স, তাই না? সে কিন্তু রিসিভ করে না। এটার আরেকটা নাম তুমি চাইলে বলতে পারো ডেটা ডেলিভারি মোড। এটাকে আরেকভাবে বিশ্লেষণ চাইলে করা যায়, সেটাকে আমরা বলতে পারি ডেটা ডেলিভারি মোড। সো সেই জিনিসটাকে সেটা একটু আমরা আলোচনা করব সংক্ষেপে। সো ডেটা ডেলিভারি মোড। সো ডেটা ডেলিভারি মোড অনেক ধরনের হতে পারে। একটাকে বলা হয় ইউনিকাস্ট, একটা হচ্ছে অ্যানিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে জিওকাস্ট। আরো অনেক ধরনের হয়, আমাদের বইতে অল্প কিছু আছে, তাই যে কটা আছে শুধু সে কটাই সংক্ষেপে বলছি। ইউনিকাস্ট হচ্ছে একজন সেন্ডার এবং একজন রিসিভার, সেন্ডারও একজন রিসিভারও একজন, একজন থেকে যদি একজন যায় সেটা হচ্ছে ইউনিকাস্ট। আমরা কিন্তু সিমপ্লেক্সের সংখ্যার কথা বলি না, এখানে বলছি একজন সেন্ডার এবং একজন রিসিভার, এমন যদি হয় তাকে বলা হয় ইউনিকাস্ট। ওকে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, সো খেয়াল করো আমরা যেটা বলছিলাম ইউনিকাস্টের এক্সাম্পলটা হচ্ছে যেখানে আমাদের সেন্ডার থাকবে হচ্ছে একজন এবং রিসিভার একজন, শুধুমাত্র একজন থেকে সারা জীবন একজনের কাছেই যাবে, সেটা হচ্ছে ইউনিকাস্ট। এটার একটা এক্সাম্পল ধরতে পারো আমাদের মোবাইলের যে কিবোর্ড আর আমাদের মোবাইলের যে ডিসপ্লে। আমরা যখন কিবোর্ডে টাচ করি আমাদের সেটা ডিসপ্লেতে দেখায়, বা আমরা কম্পিউটারে কিবোর্ডে লিখলে কম্পিউটারের ডিসপ্লেতে দেখায়। একটা জায়গা থেকে একটা জায়গায় সারা জীবনই যাচ্ছে, এটাই হচ্ছে ইউনিকাস্ট সিস্টেম, সেন্ডার একজন রিসিভার একজন। এবং কখনো রিসিভার সেন্ড করতে পারবে না, মানে কম্পিউটার মানে মনিটর আবার কিবোর্ডকে পাঠাইতে পারে না, সেটা হচ্ছে ইউনিকাস্ট সিস্টেম। অ্যানিকাস্ট সিস্টেম বলতে বোঝায় যেখানে সেন্ডার একজন, রিসিভার এখানে অনেকজন আছে, কিন্তু সব থেকে কাছের যে রিসিভার সে গ্রহণ করবে। যদি এই রিসিভারটা কোনো কারণে বন্ধ থাকে তাহলে পরের যেটা কাছে আছে সেটা রিসিভ করবে, এটাও যদি না পারে তাহলে এর পরের যেটা কাছে থাকবে সে রিসিভ করবে। মানে রিসিভার থাকবে অনেকেই, বাট সব থেকে কাছাকাছি যে আছে সে রিসিভ করতে পারবে। ওকে, এখন আর যদি এইটা কাছেরটা যদি ইনঅ্যাক্টিভ থাকে মানে নিষ্ক্রিয় থাকে তাহলে পরবর্তী যেটা কাছের আছে সেটা রিসিভ করবে। এখন এখানে আমি তো সংখ্যা বলি নাই কতজন থাকবে, এই যে আমি বললাম না রিসিভার, এই রিসিভারটা হচ্ছে একটা গ্রুপ থাকে। ওকে, আমরা এই গ্রুপটাকে বলি নোড, NODE, নোড। এই নোড মানে বোঝায় এই গ্রুপ অফ ডিভাইস, মানে একটা ডিভাইসের গ্রুপ যেখানে অনেকগুলো ডিভাইস আছে এরকম একটা গ্রুপ, এটাকে বলা হয় একটা নোড। সো অ্যানিকাস্ট সিস্টেমে অ্যানি মানে যে কোনো কাউকে কাস্টিং করবে বা প্রচার করবে, তবে এখানে গ্রহণযোগ্যতা বা অ্যাক্টিভ পাবে হচ্ছে যেটা সামনে থাকবে তাকে সে সবার আগে ডেটা ট্রান্সফার করবে, এবং এইখানে একটা একটা গ্রুপ থাকবে, এই গ্রুপগুলো ডেটাগুলোকে রিসিভ করবে। এটা হচ্ছে অ্যানিকাস্ট সিস্টেম। মাল্টিকাস্ট সিস্টেমের একদম ভেরি গুড এক্সাম্পল হচ্ছে আমাদের ব্রডকাস্ট সিস্টেমের একদম উত্তম এক্সাম্পল হচ্ছে আমাদের রেডিও টেলিভিশন যেগুলো আছে, এগুলো সব হচ্ছে সেন্ডার একজন এবং রিসিভার একাধিকজন, এবং সবাই একই সাথে একই রকম ডেটা সব জায়গায় পায়, সেটা হচ্ছে ব্রডকাস্ট। এখানেও কিন্তু পিছন দিকে আসার কোনো সুযোগ নাই। ওকে, এটা হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। আচ্ছা, আর মাল্টিকাস্ট সিস্টেমটা হচ্ছে আমরা যেটা ভিডিও চ্যাটিং করি না বিভিন্ন হোয়াটসঅ্যাপে, বা এই যেমন আমরা এখানেও যে কাজ করতেছি, যদিও এখানে নিয়ন্ত্রণকারী আমি একজনই, মানে এখানে অ্যাডমিনে আমি একজনই আছি, বাট আমি চাইলে আরও কয়েকজনকে হোস্ট বা অ্যাডমিন বানাতে পারি, তাই না? সো ভিডিও কলিং এর ক্ষেত্রে যদিও এটাও কিন্তু এক ধরনের ব্রডকাস্ট, ভিডিও কল মানে এটা সরাসরি হয়,
কিন্তু এই মাল্টিকাস্টের মধ্যে নিয়ন্ত্রণকারী একাধিকজন থাকে, যেমন ভিডিও কল নিয়ন্ত্রণকারী গ্রুপে অ্যাডমিন যারা আছে তারা করতে পারে, বা চ্যাটিংগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে। এটা হচ্ছে মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে নিয়ন্ত্রণকারীও একজন আর হচ্ছে সেন্ডারও একজন, সেটা হচ্ছে ব্রডকাস্ট। যেমন রেডিও, টেলিভিশন, এগুলো সব ব্রডকাস্ট। ওকে, আর জিওকাস্টের যদি আমরা এক্সাম্পল বলি, জিওকাস্ট হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যেই ধরনের ডেটাকে ট্রান্সফার করা হয় সেটা হচ্ছে জিওকাস্ট। যেমন ধরো বাংলাদেশের বিটিভি থেকে কিছু ডেটা পাঠানো হয়, বাংলাদেশের মারমা, সাঁওতাল, গারো, ওদের জন্য কিছু ডেটা তাদের জন্য, উপজাতিদের জন্য পাঠানো হচ্ছে, বা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠানো হচ্ছে যেটা ঢাকার মানুষরা দেখতে পাচ্ছে না। সো এটা হচ্ছে কোনো যদি জিওগ্রাফিক্যাল কোনো একটা এরিয়া কে ডিপেন্ড করে সেখানে যদি কোনো ডেটাকে সেন্ড করা হয় সেটাকে বলা হচ্ছে জিওকাস্ট। ওকে, জিওগ্রাফিক অঞ্চল জুড়ে যেটা পাঠানো হয়। তাহলে এইখানে যে ডেটা ডেলিভারি মোড দেখতে পাচ্ছ, এখানে এগুলো সবই সিমপ্লেক্সের এক ধরনের এক্সাম্পল, যেখানে ইউনিকাস্ট মানে হচ্ছে একজন সেন্ডার একজন রিসিভার, অ্যানিকাস্ট মানে সেন্ডার একজন থেকে রিসিভার অনেকজন থাকতে পারে, তবে যে রিসিভারগুলো থাকবে এর একটা গ্রুপ থাকে, সব থেকে কাছের এবং অ্যাক্টিভ যে গ্রুপ সেই ডেটা পাবে। কাছের এবং অ্যাক্টিভ গ্রুপ যদি না থাকে, বা যদি কাছের গ্রুপ আছে কিন্তু অ্যাক্টিভ নাই, তাহলে পরবর্তী যেটা কাছের গ্রুপ থাকবে বা যে নোড থাকবে সেই নোডটাকে সে ডেটা ট্রান্সফার করবে। ব্রডকাস্টের এক্সাম্পল বলেছি, যেখানে টিভি, রেডিও, টেলিভিশন, যেখানে হচ্ছে ডেটা একজন সেন্ডার থেকে একটা বিশাল অ্যামাউন্ট অফ পার্সনের কাছে ডেটাকে সেন্ড করবে এবং নিয়ন্ত্রণকারী সে একাই থাকবে। মাল্টিকাস্টের মধ্যেও একই রকমভাবে একজন সেন্ডার থেকে বা একাধিক সেন্ডার থেকেও একজন সেন্ডার থেকে ডেটা সেন্ড হবে, কিন্তু এখানে রিসিভার অনেকে থাকবে এবং এর মধ্যে নিয়ন্ত্রণকারীও অনেকে থাকতে পারে, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর জিওকাস্টে বলেছি একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যদি কোনো ডেটাকে সেন্ড করা হয় নির্দিষ্ট একটা এরিয়াতে, সেটাকে বলা হচ্ছে জিওকাস্ট। এরপর হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। এই মাধ্যম টপিক্সটা আমরা আজকে আর দেখবো না, মাধ্যমটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো। এখানে আমাদের ক্যাবল নিয়ে পড়াশোনা থাকবে, ডেটা ট্রান্সমিশনে বিভিন্ন ক্যাবল থাকবে, তো সেগুলো নিয়ে পড়বো। আমি আজকের লেকচারটাকে পুরোটাকে একটু সামারাইজ করে দিতে চাচ্ছি তোমাদেরকে, কি কি পড়লাম আমরা আজকে। আমরা পড়েছি যে ডেটা ট্রান্সমিশনের যে মেথড ছিল দুইটা গত ক্লাসের, সিরিয়াল মেথড এবং প্যারালাল মেথড। এর মধ্যে সিরিয়াল মেথড সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ছিল তিন প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। সেগুলো আমরা পড়েছি। অ্যাসিনক্রোনাসে ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা সেন্ড করবে এবং প্রত্যেকটা ক্যারেক্টার স্টার্ট বিট এবং স্টপ বিট থাকবে। সিনক্রোনাসেরটা ছিল একটা ব্লক বাই ব্লক সেন্ড করবে এবং প্রতিটা ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারবে, এবং তাদের যে ট্রান্সমিশন সেখানে ফ্ল্যাগ থাকবে, কন্ট্রোল ফিল্ড থাকবে, ডেটা ফিল্ড থাকবে, আবার শেষে কন্ট্রোল ফিল্ড এবং ফ্ল্যাগ দিয়ে একটা ব্লক ডেটাকে সেন্ড করবে। আর আইসোক্রোনাস ছিল সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সমন্বিত যে রূপ, সেটা সেখানে অনেকগুলো ব্লক একের পর এক সেন্ড হবে, সেটা ছিল আইসোক্রোনাস। এবং আইসোক্রোনাসে আরেকটা বিষয় ছিল ডেটা ট্রান্সমিশন দক্ষতা, যেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। উপরে থাকে প্রকৃত ডেটা, নিচে থাকে মোট ডেটা, ইন্টু থাকে 100%। সো এইভাবে তুমি হিসাব করতে পারো, তবে হিসাব করার সময় খেয়াল করতে হবে তোমাকে যে সেন্ডিং যে ডেটা আর রিসিভিং যে ডেটা দুইটা একই এককে আছে কিনা। একই এককে থাকলে তুমি সরাসরি ভাগ করে ইন্টু 100% করতে পারো, যদি না থাকে তাহলে দুইটাকে একই ইউনিটে বা একই এককে নিতে হবে। যদি মেগা বিটে থাকে তাহলে 1000 দ্বারা গুণ হয়, আর যদি মেগা বাইট বা বাইটে যদি থাকে তাহলে 1024 দ্বারা গুণ হয়। সো এই দুটো ইউনিট মনে রাখতে হবে। ফাইনালি আমরা যেটা পড়েছি ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেটা ডেলিভারি মোড। ডেটা ট্রান্সমিশন মোড ছিল তিন ধরনের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের কাজ ছিল ডেটা সেন্ডার থেকে রিসিভার একদিকেই শুধু সেন্ড হবে, পিছনের দিকে আসবে না, সেটা ছিল সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের ছিল ডেটা সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে, আবার রিসিভার থেকে সেন্ডারে মানে ব্যাকেও আসতে পারবে, তবে একসাথে হবে না, একবার সেন্ড হবে একবার রিসিভ হবে। যেটা আমরা এক্সাম্পল বলেছি ওয়াকি টকি, এবং সাথে বলেছি আমাদের যে মেসেজে আমরা চ্যাট করি সেগুলোতে একবার সেন্ড একবার রিসিভ হয়। আর ফুল ডুপ্লেক্স মোড ছিল একই সাথে সেন্ড এবং রিসিভ হয়, এটা ছিল আমাদের ফুল ডুপ্লেক্স, যেটা মোবাইল কমিউনিকেশন আমরা দেখতে পাই। ডেটা ডেলিভারি মোড ছিল যেহেতু সিমপ্লেক্স শুধুমাত্র ডেটা সেন্ড করে, তাই সিমপ্লেক্সের এক্সাম্পলও বলা হয় ডেটা ডেলিভারি মোডকে। সেটা ছিল অনেক ধরনের, আমরা এখানের মধ্যে 5টাকে দেখেছি। ইউনিকাস্ট ছিল সেন্ডার একজন রিসিভার একজন, অ্যানিকাস্ট ছিল একজন সেন্ডার থেকে অনেকগুলো গ্রুপ থাকে, তাদের মধ্যে যে কাছের এবং সক্রিয় গ্রুপ তাকে সেন্ড করা। মাল্টিকাস্ট ছিল একজন থেকে অনেককে সেন্ড করে এবং অনেক নিয়ন্ত্রণকারী থাকবে মাঝখানে। ব্রডকাস্টে ছিল একজন সেন্ডার থেকে একাধিক রিসিভারের কাছে সেন্ড করে একই সময় একই রকম ডেটা পৌঁছাবে। মাল্টিকাস্ট এবং ব্রডকাস্টে একই সাথে একই রকম ডেটা পৌঁছাবে, তবে ব্রডকাস্টের নিয়ন্ত্রণকারী মাত্র একজন, যেখানে মাল্টিকাস্টে একাধিক নিয়ন্ত্রণকারী থাকে। আর জিওকাস্ট হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যদি কোনো ডেটা ট্রান্সফার করা হয় সেটাকে বলা হয় জিওকাস্ট। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের মতো। এখান থেকে কারো কোনো প্রশ্ন নেই যতটুকু আমি জানি,
সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডেটা ডেলিভারি মোডের পরের যে পার্ট, ডেটা ট্রান্সমিশনের মিডিয়া যে মাধ্যমগুলো, সেগুলা আমরা দেখব। দুই ধরনের মাধ্যম হয়, তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম। আমরা প্র্যাকটিক্যালি দেখব সেই জিনিসগুলো। সো এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো অ্যারেঞ্জ করবা বই থেকে, এগুলোকে রিডিং পড়ে। বইতে আর একটু ডিটেলস আছে, পার্থক্য দেওয়া আছে, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের এগুলো পার্থক্য আছে, ব্যাখ্যা আছে। পরীক্ষা কিন্তু এগুলো 2 মার্কসের জন্য আসে। সো পার্থক্য, ব্যাখ্যা এগুলো কিন্তু নিজেদের বই থেকে পড়তে হবে। সো এরপর যদি কোনো সমস্যা ফেস করো সেগুলো আমাকে প্রশ্ন করবে আগামী ক্লাসে, ঠিক আছে? সো আগামী ক্লাস হচ্ছে আগামী রবিবার। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।